বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করেছি, তোমাদের অতি প্রিয় এবং অতি চাহিদা সম্পন্ন একটা ভিডিও, যেটা হচ্ছে যে স্যার জীবন বিজ্ঞানে আমরা কিভাবে খুব দ্রুত গতিতে 60 মার্ক কমপ্লিট করবো, এবং তার থেকে বড় কথা একদম অল্প সময়ের প্রিপারেশন। আমি বলতে চাইছি যে মানে একটা দিন মোটামুটি যদি আমি প্রিপারেশন করতে পারি, তাহলে আমি এই জীবন বিজ্ঞানে 60 মার্ক এনে দিতে পারবো। আজ থাকবে শুধুমাত্র তার টিপস। তোমাদের বলে রাখি, এর আগে ইতিহাস এবং ভূগোলে এই রকম টাইপসের ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদের অনেক কমেন্টও দেখেছি যে তোমরা জানতে চেয়েছো, কিন্তু তোমাদের পরিষ্কার করে একটা কথা জানিয়ে রাখি, জীবন বিজ্ঞান তো আজকে রেডি করলাম বহু কষ্টে, মানে তিনজন জীবন বিজ্ঞান টিচারের সঙ্গে একসঙ্গে বসে বিভিন্ন ভাবনা চিন্তা করার ফল হচ্ছে আজকের এই ভিডিও হতে চলেছে। নেক্সট যেটা বলবো, ভৌত বিজ্ঞান, ইংরেজি এবং অঙ্ক। তোমাদের একটা কথা বলি, সেক্ষেত্রে যদি তুমি সারা বছর না পড়ো, তাহলে কিন্তু 60% নম্বর ক্যারি করাটা যথেষ্ট টাফ ব্যাপার। এবং সেক্ষেত্রে দেখা যায় যে 50% মতো আমরা আনতে পারছি, কিন্তু 60 মতো আমরা আনতে পারছি না, মানে একদম একদিন প্রিপারেশন নিয়ে। তো 50% কীভাবে অতিক্রম করা যায়, মোটামুটি এই তিনটে সাবজেক্টে, ইংরেজি, ভৌতবিজ্ঞান এবং ম্যাথ, সে বিষয়ের পরবর্তীতে ভিডিও প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি। তো আজ তোমাদের সামনে যেটা তুলে ধরছি, আমাদের জীবন বিজ্ঞানে একদিনে 60 মার্ক পাওয়ার একটা অনবদ্য বা চ্যালেঞ্জিং থিওরি। এই থিওরিটা মেনটেন করো একটা দিনের জন্য, দেখবে একদম ছক্কায় ছক্কা লাগবে। চলো মূল আলোচনায় প্রবেশ করি। প্রথম, আমাদের জীবন বিজ্ঞান, আজকের টার্গেট জীবন বিজ্ঞানে 60 পেয়ে দেখাবো মাত্র একদিন পরে। কিভাবে? প্রথম যে বিষয়টায় আসবো, দেখো সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউতে আমাদের 15টা মার্ক আছে। দেখো 15টা মার্ক এমসিকিউ এর মধ্যে আমরা সারা বছর যতটুকু পড়েছি বা যাই পড়েছি, বইটা প্রশ্নটা হাতে পেলে 3-4টে এমসিকিউ, তো 5টা এমসিকিউ তো নিজেরাই পারবো 15টা এমসিকিউ এর মধ্যে। এটা তো বেসিক ব্যাপার, এটা বেসিক ব্যাপার। আরও যে 10টা বাকি থাকে, আমি তোমাদের বলছি বাদ বাকি 10টার মধ্যে কেউ যদি একটাও না পারো, চুপচাপ মাঠে বসে থাকো, দেখবে আরও 2-3টে উত্তর হয়ে যাবে অটোমেটিক, কিছুক্ষণ পরে পরে মনে পড়ে যাবে। আর তারপরেও যদি না হয়, আন্দাজে এ বা সি দাগ, আবারও বলছি এ অথবা সি, এইভাবে কমপ্লিট করবে। অটোমেটিকভাবে তুমি সবার শেষে দেখবে যে মোটামুটি 10টা এমসিকিউ কিন্তু তোমার ওখান দিয়ে ভালোভাবে নেমে যাবে, কোনো রকম কোনো সমস্যা নেই, হয়ে যাবে। এটা হয়ে যায়, বেসিক্যালি হয়ে যায়। বেশিরভাগ ছেলেমেয়েরা এটা করতে পারে, এবং মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে করতে থাকলে, পরীক্ষা শেষ অবধি যদি চেষ্টা করতে থাকো, ঠিক বেরিয়ে আসবে 10 মার্ক। নেক্সট এসে কিউ আমাদের 21 মার্ক। আমি আসছি শূন্যস্থান পূরণ। আমি বেশি করতে বলছি না, দুটো তো অন্তত পারবো, যে কটা থাকবে তার মধ্যে দুটো। বেশ। সত্য মিথ্যা, যেটা একটা ভাইটাল জায়গা, যে জায়গাতে কিন্তু আমাদের নম্বর 5-এ 5ই তুলতে হবে। এখানে আমাদের নম্বর কমতেও পারে, কারণ এই সত্য মিথ্যার মধ্যে আমি তোমাদের একটা প্রথম ক্লু বলে দিই। এই সত্য মিথ্যার মধ্যে প্রথম দেখবে 2-3টে সত্য মিথ্যা তোমরা ইজিলি পাচ্ছ, কারণ সারা বছর পড়োনি। বাকি যে 3-4টে সত্য মিথ্যা থাকবে, সেগুলো কি করবে, সমস্ত যে কটা পারলে, আমি ধরলাম 50% তুমি পারলে, তুমি 4টে পারলে আর 2টো পারলে না, বা 3টে আর তোমার আর 2টো পারলে না, তখন তুমি কি করবে, আন্দাজে টি বা এফ তুমি দিয়ে দেবে। ওখানে তো সত্য বা মিথ্যা দুটোই লিখতে হয়, টি বা এফ না, সম্পূর্ণ বাক্যে লিখে দিলে টি, সত্য বা মিথ্যা। একদম কথাটা কিন্তু মনে রাখবে, মানে যে কটা পারলে সে কটা লিখলে, যে কটা পারলে না সব কটাই সত্য লিখবে অথবা মিথ্যা লিখবে। এরকমভাবে মোটামুটি চেষ্টা করবে, তাহলে দেখবে যে এখান থেকে ন্যূনতম 5টা মার্ক কিন্তু তুমি ক্যারি করতে পারবে, সমস্যা হবে না। নেক্সট, স্তম্ভ মিল, যে জায়গা থেকে কিন্তু আমাকে ফুল মার্কস ক্যারি করতে হবে, এবং এটাতে ফুল মার্কস পাওয়াটা খুব বেশি টাফ নয়, কারণ স্তম্ভ মিলের সঙ্গে আমরা ওই একটা দুটো দেখলেই আমরা 2-3টে যেই পেরে যাবো, সেই অটোমেটিক সবগুলোর সঙ্গে সবগুলো মিল হয়ে যায়। এটা করা কিন্তু কোনো ফ্যাক্টর না। যারা সারা বছরও পড়াশোনা করেনি, তারাও মোটামুটি ওই নাম দেখলে বুঝতে পারে যে এটা চোখের বিষয়, এটা চোখের সোজাসুজি, এই জিনিস ওটা দেখলেই বুঝে যায়। তো সেখান থেকে কিন্তু তোমরা অটোমেটিক্যালি এই স্তম্ভ মিলটা করতে পারবে। নেক্সট আর একটা বিষয়, সেটা হচ্ছে এসে কিউ আমাদের 6 মার্ক থাকে। আমি এই 6 মার্কের মধ্যে তোমাদের বলে দিচ্ছি, বিসদৃশ্য, শব্দজোড় আর একটি বিষয়ের যে অন্তর্গত, 3টে বিষয় থাকে আর একটা বিষয়ের অন্তর্গত থাকে, সেটা নির্বাচন করতে হয়। এই 3টে জিনিস কিন্তু খুবই সহজ, এই বিসদৃশ্য, শব্দজোড় এবং একটি বিষয়ের অন্তর্গত, এই 3টে মার্ক, এই 3টে মার্ক কিন্তু ক্যারি করাটা কোনো ব্যাপারই না 6-এর মধ্যে। আর বাদ বাকি যে 3টে এসে কিউ থাকছে, তার মধ্যে অন্তত 1 মার্ক তো আমি ন্যূনতম পারবো, তাই করলেও কিন্তু আমি 4 মার্ক পাবো। এইভাবে আমি এসে কিউ থেকে ন্যূনতম 2 মার্ক, এদিকে 5 মার্ক, এদিকে 5 মার্ক এবং এদিকে 3 মার্ক, মানে আমি ন্যূনতম 5, 5, 10 আর 4, 14 আর 2, 16 মার্ক। কি বললাম, বোঝা গেল? ন্যূনতম 16 মার্ক কিন্তু আমার এখান থেকে ইজিলি উঠে আসে। আমি তাও ধরলাম না, আমি এখানে 14 মার্ক ধরলাম, সরি কই গেল, এই যে এখানে আমি 14 মার্ক ধরলাম, বোঝা গেল? এই 8 ধরেছি আমি প্রজেক্টের, এই 8টা আমি কিসে ধরেছি, প্রজেক্টের ধরেছি।
এই 12 না সরি, আমি এখানে 10 ধরি, এই 10টা আমি এমসিকিউতে ধরেছি। কি বললাম, বোঝা গেল? এসএ কিউতে আমি 14 মার্ক ধরেছি, এসএ কিউতে আমি 14 মার্ক ধরেছি, বোঝা গেল? এবং আমি এই 14 মার্ক 21-এর মধ্যে ইজিলি পেতে পারি, তার কারণ সত্য মিথ্যাতে 5, স্তম্ভ মিলে 5, এদিকে এসএ কিউতে 4, ওদিকে শূন্য স্থানে 1 দিয়ে আমি পাবোই, সব মিলে আমার 16 হয়, আমি সেখানে 14 বললাম, আরো দুটো বাদই দিলাম। এবার আসো মেন যেটা আমাদের খেলা, সেটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন আর 5 মার্কের প্রশ্ন। দেখো 2 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্নটা আগে আমি 5 মার্কের প্রশ্নের সিস্টেমটা বলে দিই, তাহলে তোমাদের বিষয়টা অনেকটা ইজি হয়ে যাবে। দেখো 5 মার্কের প্রশ্নের জন্য একদম প্রথম প্রশ্ন প্রতিবর্ত চাপ আর নিউরনের চিত্রটা খুব ভালো করে প্র্যাকটিস করা। কারণ কি, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসবে, এখান থেকে আমরা 5 মার্ক পাবো, শান্তিপূর্ণ পাবো, পাবো আমরা। 2 দাগের প্রশ্নটা আমি যাচ্ছি না, কারণ কি 2 দাগের প্রশ্নটা মিওসিস কোষ বিভাজন, তারপরে তোমার স্বপরাগযোগ, ইতরপরাগযোগ, উদ্ভিদ কোষের সাইটোকাইনোসিস আর সেই ইসের তোমার ক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন, এইসব বিষয়গুলো রয়েছে, দিনশেক পদ্ধতি রয়েছে। আমি এই বেশি কঠিন পার্টটা আমি যাচ্ছি না, কারণ এ পড়ার সময় লাগবে, দীর্ঘ সময় ধরে পড়তে হবে। 2 নম্বর প্রশ্নটা আমি বাদে দিলাম। 3 নম্বর প্রশ্ন আমাদের যেটা, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুব বেশি কঠিন কাজ না, কারণ এখানে 3-4টে প্রশ্ন রয়েছে। এই 3-4টে প্রশ্ন পড়লেই কিন্তু আমি 3 দাগের প্রশ্নটা কমন পাবো। কি কি প্রশ্ন আমি একবার একটু বলে দিচ্ছি, তোমাদের যদি বেশি মনে হয় তারপরে বলবে স্যার অনেক বেশি হয়ে গেছে। একটা হচ্ছে টেস্ট ক্রসের সাথে কীভাবে জিনোটাইপ নির্ধারণ করা যায়, মেন্ডেলের বংশগতির সূত্র, আচ্ছা মেন্ডেল মটর গাছ নির্বাচন করেছিলেন কেন, অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম কেন, লিঙ্গ সংযোজিত বর্ণাঢ্যতা কি, আর তোমার ওই যে চেকার বোর্ডের যে স্টাইলটা, সেই চেকার বোর্ডের স্ট্রাকচারটা তোমাকে একটু শিখতে হবে। এই যে কটা কাজ বললাম, জাস্ট এই কটা কাজ বললেই কিন্তু তুমি 3 দাগের প্রশ্নটা ইজিলি পারবে, বোঝা গেল? 4 দাগের প্রশ্নটা আসি আমি। 4 দাগের জন্য কি বলছি আমি, জাস্ট এখানেও ঠিক তাই। 4 দাগের প্রশ্নটা কিন্তু আরো পড়তেও সহজ, বুঝতেও সহজ। কি কি প্রশ্ন বলছি, হ্যাঁ, ঘোড়ার বিবর্তনে কি কি পরিবর্তন ঘটেছে এটা তো তোমাকে পড়তে হবে। আর সহজ প্রশ্ন, যেমন সুন্দরী গাছ লবণ সহনের জন্য কি কি অভিযোজন ঘটেছে, জিরাফের গলা লম্বা হওয়ার কারণ কি, তারপরে তোমার রুই মাছের জলজ অভিযোজন এ পটকার ভূমিকা কি, তারপরে তোমার ডারউইনের যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনার ব্যাখ্যা, উটের জল সহনের অভিযোজনগত ক্ষমতা, এই যে পার্টগুলো বললাম, এই পার্টগুলো ঠিক যে কটা প্রশ্ন আমি বললাম, এ কটা যদি মন দিয়ে করে যাও তাহলেও তুমি এই প্রশ্নটা কমন পাবে, বোঝা গেল? নেক্সট, তারপরে আমি 5 দাগের প্রশ্ন যাই, যেটা কিন্তু সব থেকে সহজ এবং একবার পড়লে মনে থাকে। কেউ যদি রিডিং একবার পড়ে আসে এই চ্যাপ্টারটা, তাহলে কিন্তু তার মনে থাকবে। কি কি, জীব বৈচিত্র্যের গুরুত্ব, তারপরে তোমার ইউট্রোফিকেশন, জীব বিবর্ধন বলে কিছু কিছু টিকা টাইপের বিষয় আছে, জীব বৈচিত্র্য হ্রাসের কারণ, অ্যাসিড বৃষ্টি, গ্রিন হাউস গ্যাস এফেক্ট, হ্যাঁ, এই যে ক্রায়ো সংরক্ষণের যে পার্টটা আছে, এই পার্টটা পড়লে কিন্তু তুমি ইজিলি 5 মার্কের প্রশ্ন, এটা কিন্তু মানে কি বলবো, রিডিং পড়লেই কিন্তু হয়ে যায়। এখানে কিন্তু যে খুব বেশি কঠিন প্রশ্ন রয়েছে সেরকম কিন্তু নয়। তার সঙ্গে দূষণ তো থাকবেই। কি কি, জনসংখ্যা, জনবিস্ফোরণের সমস্যা, জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এর ভূমিকা, তারপরে পিবিআর এর গুরুত্ব, তারপরে হচ্ছে দূষণের বিভিন্ন শ্রেণীবিভাগ, জল দূষণ, মাটি দূষণের যে পার্টটা রয়েছে সেই দূষণ। তো এরকম বেসিক প্রশ্ন কিন্তু আমাদের এই 5 দাগে এবং 6 দাগে আসে। তাহলে আমি যে কটা প্রশ্ন বললাম সে কটা প্রশ্ন, এর আগে আমি একটা সাজেশনও দিয়েছি 5 মার্কের সাজেশন, ওই সাজেশনটা তোমরা দেখে নিও। 2 দাগে যে প্রশ্ন কটা রয়েছে সেই 2 দাগের প্রশ্নটা বাদ দিলে বাদ বাকি দেখবে একদম খুবই অল্প পরিমাণ প্রশ্ন রয়েছে। এই কটা প্রশ্ন যদি তুমি একটু দেখে যেতে পারো, একদিন সময় লাগবে না তোমার, কারণ এটা তো চিত্র, এটা তো তুমি পারবেই, এটা তো পারবেই। আর বাদ বাকি এই যে 4টে প্রশ্ন করাটা খুব বেশি টাফ হবে না। এই 4টে প্রশ্ন যদি তুমি করতে পারো, মোট এই 5টা প্রশ্নে আমার কিন্তু স্বাভাবিকভাবে 25 মার্কের আমি কিন্তু উত্তর করতে পারবো। এটা পড়তে, এই পার্টটা পড়তে গিয়ে আমার খুব বেশি সময় লাগবে না, আমি এটা তোমাদের কথা দিচ্ছি। যে 5টা প্রশ্ন আমি তোমাদের সিলেক্ট করে দিয়েছি, দরকার হলে এই 5টা প্রশ্ন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? এই 5টা প্রশ্ন বা এই যে কটা চ্যাপ্টার থেকে যে 5টা মেইন প্রশ্ন, এই প্রশ্ন কটা তোমরা একটু পড়ে যাবে, দেখবে ওখান থেকে ন্যূনতম 25 মার্ক তোমরা ইজিলি লিখতে পারছো, এবং তার মধ্যে কম করে পেলেও তুমি 20 মার্ক পাবে। এটুকু তোমরা মাথায় রেখো, বোঝা গেল কি বললাম? নেক্সট, এবার আমি আসি 2 মার্কের প্রশ্ন, যেটা একটা ভাইটাল জায়গা। এবার দেখো 2 মার্কের প্রশ্নের জন্য আমরা খুব টেনশন করি, এবং এটা স্বাভাবিক, কারণ 2 মার্কের প্রশ্ন প্রচুর প্রশ্ন পড়তে হয় এবং প্রচুর বেশি প্রশ্ন পড়তে হয়। আমি তোমাদের বেশি বলবো না, আমি তোমাদের বলবো জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, জীবনের প্রবহমানতা, অভিব্যক্তি অভিযোজন এবং পরিবেশ তার সম্পদের সংরক্ষণ, এই যে কয়টা পার্ট রয়েছে, এই কটা পার্ট থেকে তোমরা 2 মার্কের প্রশ্নটা পড়ো। কি কি প্রশ্ন, তাও আমি একদম অতি সংক্ষেপে তোমাদের কিছু কিছু প্রশ্ন বলছি। যেমন জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে সংবেদনশীলতা কি, আচ্ছা বায়োপিয়া কি, কুশিং সিনড্রোম কি,
আচ্ছা, তারপরে হচ্ছে মাছের গমনে পটকার ভূমিকা কি, জিব্রেলিন ও সাইটোকাইনিন হরমোনের পার্থক্য, ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের পার্থক্য, অ্যাকশন ডেনড্রনের পার্থক্য। এ কটা পড়ে যাও। নেক্সট, জীবনের প্রমাণতা। এখান থেকে বয়ঃসন্ধির যে পার্টটা আছে আমি তোমাদের পরিষ্কার বলে দিই, সরি বৃদ্ধি ও বিকাশের যে পার্টটা, এই পার্টটা থেকে কিন্তু পরীক্ষায় আসবেই। তার সঙ্গে উদ্ভিদ অঙ্গোজ্জননের যে পদ্ধতি, অর্থাৎ প্রাকৃতিক অঙ্গোজ্জনন আর কৃত্রিম অঙ্গোজ্জননের পদ্ধতিটা একটু দেখে রাখো, এখান থেকে একটা প্রশ্ন পাবে। আর বৃদ্ধি বিকাশ বা বৃদ্ধির দশাগুলো যেগুলো রয়েছে সেখান থেকে একটা প্রশ্ন পাবে। এর থেকে আর কি বলবো। তাহলে এই দুটো পেলে আরও দুটো প্রশ্ন আমি কমন পেলাম। এবার আসবো আমি বংশগতীয় কয়েকটি জিনগত রোগ, আমি এখানে যাচ্ছি না, ওই পার্টটাতে আমি যাচ্ছি না, বরঞ্চ আমি তারপরে চলে যাচ্ছি ওই ব্যক্তি, কারণ ওই পার্টে অনেক প্রশ্ন আছে। ওই ব্যক্তি অভিযোজন, এই পার্ট থেকে ঠিক কয়েকটা প্রশ্ন রয়েছে। কি কি সংজ্ঞামূলক আগে বলি, সেটা হচ্ছে জীব বিবর্ধন কি, আচ্ছা জীবন্ত জীবাশ্মা কি, শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা কি, আন্তঃপ্রজাতি সংগ্রাম কি, যোগ্যতমের বিবর্তন কি, আচ্ছা সুন্দরী গাছের মূলে লবণ সহনের অভিযোজনগত বর্ণনা, আচ্ছা মাছের দেহে পটকার ভূমিকা, ঘোড়ার বিবর্তনের 4টি বৈশিষ্ট্য, ল্যামার্কের সূত্র, আর হচ্ছে ক্যাকটাসের শারীরবৃত্ত অভিযোজন। পড়তে কতক্ষণ লাগবে? এগুলো যে প্রশ্নগুলো বলছি একটাও কঠিন প্রশ্ন না, একটা প্রশ্নও কঠিন প্রশ্ন না। নেক্সট লাস্ট পার্ট আমি বলবো পরিবেশ ও তাদের সম্পদ সংরক্ষণ। এই পার্টে তোমার আমি জাস্ট কয়টা বলছি, আমি এখানে নোটও করে দিয়েছি, যেটা হচ্ছে জনবিস্ফোরণ, অ্যানিমিফিকেশন, গ্রিন হাউস এফেক্ট, অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে, ইনসিটু সংরক্ষণ, আর তোমার এই যেটা বললাম কই গেল, জেএফএম, ঠিক আছে, এটা খুব ভালোভাবে দেখবে। আর জীব বৈচিত্র্য আর জীব সংরক্ষণের যে গুরুত্বগুলো এইগুলো একটু দেখবে। এই হলো মূল বিষয়। তুমি যদি এই পার্টটাও করতে পারো তাহলে এই যে মূল যে 4টে অংশ রয়েছে, এই 4টে অংশ থেকে তুমি ন্যূনতম হলেও 9টা প্রশ্ন, ঠিক যে কটা বললাম আমি তার মধ্যে ন্যূনতম হলেও 9টা প্রশ্ন পাবে। 9টা প্রশ্নে আমার 18 মার্ক, আমি 18-র মধ্যে ধরলাম, তুমি ন্যূনতমও যদি করতে পারো তাও 14-15 পাবে কিন্তু। তাহলে স্বাভাবিকভাবে এখান থেকে যদি 14-15 পাও, এপাশ দিয়ে যদি তুমি 20 পাও, তাহলে দেখো তো স্বাভাবিকভাবে কত নম্বর আসছে। মানে আমি এমসিকিউতে ধরলাম 10, এসএকিউতে আমি ধরলাম সব মিলে 10, 21-এর মধ্যে, আর 2 মার্কে আমি ধরলাম 9টা পেরে আমি ধরলাম 14 বা 15, আর এদিকে আমি 5টা পেরে আমি ধরলাম 20। পড়ার চাপ কি খুব বেশি রইল? আমার তো মনে হয় না যে পড়ার খুব বেশি চাপ পড়েছে, কারণ যে কটা প্রশ্ন বলেছি তাতে পড়ার খুব বেশি চাপ পড়ে না। তো এ কটা প্রশ্নে পড়লেও আমার স্বাভাবিকভাবে 20 আর 10 30 40 49 আর 10 59 আর 67, স্বাভাবিকভাবে আমার 67 মার্কস হয়। আমি বাদ দিলাম আরও 7, মাইনাস করে দিলাম আরও 7, এদিক দিয়ে চলে গেল, তো 60 মার্ক কিন্তু আমার স্বাভাবিকভাবেই আসে। খুব বেশি টাফ না, আর খুব বেশি প্রশ্ন আমি বললাম না, বা খুব বেশি কঠিন পার্টকেও আমি ধরিনি, খুব সহজ সহজ পার্টগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এর থেকে আর কি বলা যেতে পারে? এটুকু অন্তত চেষ্টা করো, একদিনের চেষ্টা করো, হার্ড আনসার চেষ্টা করো, মনে শক্তি রেখে চেষ্টা করো, কারণ সায়েন্সের সাবজেক্ট, এটাও একটা বিষয়। তাহলে তুমি অবশ্যই এই যে ভ্যালুটা তোমাকে বললাম এটা ক্র্যাক করতে পারবে, এটা বিশ্বাস এবং এটা সম্ভব। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিও দেখার পর উপকার পেয়ে রেজাল্টের পর বা পরীক্ষা দেওয়ার পরেই বুঝতে পারবে তোমার কাজ হলো কিনা ওষুধে, আমাকে কমেন্ট করে দিও। ধন্যবাদ।